সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভারত কয়েক দশক ধরে মেনে চলা তার তথাকথিত কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য সুনাম অর্জন করেছে। এই নীতির মাধ্যমে ইসরায়েল, ইরান এবং উপসাগরীয় আমির ও শেখদের সঙ্গে সমান্তরাল সম্পর্ক বজায় রেখে তাদের দ্বন্দ্বে জড়িয়ে পড়া এড়িয়ে চলেছে। কিন্তু সেই সাবধানে নির্মিত ভবনটি কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়েছে। ইরানের মার্কিন ইসরায়েলি আগ্রাসন মধ্যপ্রাচ্যের সব হিসাব নিকাশ বদলে দিয়েছে। এই পরিবর্তনের সময় ভারত নিজের কর্মকাণ্ডের মাধ্যমে তার অবস্থানকে নিজেই দুর্বল করে তুলেছে। সবার কাছে ভারত হয়ে উঠেছে সুবিধাবাদী এক অবিশ্বস্ত দেশ। ভারত সুবিধার জন্য তার দীর্ঘদিনের মিত্রদেশ ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এশিয়া টাইমসের বিশ্লেষণের ভিত্তিতে বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। প্রায় 1 কোটি ভারতীয় প্রবাসী উপসাগরীয় অঞ্চলে কাজ করেন। তাদের পাঠানো রেমিটেন্স ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সমৃদ্ধ করে। ভারতের অপরিশোধিত তেলে 2/3 পরিবহন করা হয় ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে। ইরান সংকটে নয়াদিল্লির উচিত ছিল কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা, কিন্তু এর পরিবর্তে অসময়ে ইসরায়েল সফর, ইরান নিয়ে নীরবতা এবং দেশটির প্রতিপক্ষের সঙ্গে দৃশ্যমান সম্পর্কের মাধ্যমে ভারত নিজের গুরুত্ব কমিয়ে ফেলেছে। মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাত্র 48 ঘণ্টা আগে নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে যান। এই সফরের সময় ছিল ভারতের কূটনৈতিক ভুল। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি অবশ্য বলেছেন, এই সফরের লক্ষ্য ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে নীতিগত সমদূরত্ব বজায় রেখে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা। কিন্তু কূটনৈতিক সময় হলো গুরুত্বপূর্ণ। এক পক্ষের উপর আক্রমণের প্রাক্কালে তার প্রতিপক্ষ দেশ সফর কোনোভাবেই সমদূরত্ব নয়। আন্তর্জাতিক মিডিয়া ব্লুমবার্গ মোদির এই সফরকে সন্দেহজনক এবং কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছে। অন্যদিকে একজন ইসরায়েলি সাংবাদিক নেতানিয়াহু নির্বাচনী প্রচারের জন্য মোদির ভূমিকাকে সস্তা বিজ্ঞাপন হিসেবে বর্ণনা করেছেন। ভারতের বিরোধী দলগুলো মোদির এই সফরকে সর্বোচ্চ নৈতিক কাপুরুষতা বলে অভিযুক্ত করেছেন। অন্যদিকে সরকারি সমর্থকরা বলছেন, মোদির সফরের আগেই ওই হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। এই যুক্তি দিয়ে তারা ইসরায়েল সফর নিয়ে জটিলতা থেকে মোদিকে মুক্ত করতে চান। এরপরে নীরবতা আরও ভয়াবহ। আমেরিকা ও ইসরায়েল যখন ইরানে হামলা শুরু করে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শত শত লোককে হত্যা করে, তখন মোদি সরকার এ নিয়ে নীরব ছিল। অন্যদিকে ইরান যখন উপসাগরীয় দেশগুলোই মার্কিন ঘাঁটিতে হামলা করে, তখন মোদি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে এই হামলার নিন্দা জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, পরিস্থিতি প্রচণ্ড উদ্বেগের জন্ম দিয়েছে, কিন্তু উদ্বেগ যেমন কোনো পররাষ্ট্রনীতি নয়, তেমনি কোনো স্পষ্ট অবস্থানও নয়। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এই অবস্থানকে নিরপেক্ষতা নয়, বরং ভারতের ভারসাম্যপূর্ণ অবস্থানের সঙ্গে গুরুতর বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেছেন। ভারত একসময় জোট নিরপেক্ষতার পক্ষে ছিল, কিন্তু যখন ইরানের মতো একটি সার্বভৌম রাষ্ট্রের নেতাকে হত্যা করে জাতিসংঘ সনদ লঙ্ঘন করা হয়, তখন ভারত টু শব্দটিও করেনি। ভারতের এই অবস্থানের বড় শিকার হতে পারে ইরানের চাবাহার বন্দর, যে বন্দরটি ইরানের সঙ্গে ভারতের সম্পর্কের মুকুট হিসেবে স্থান করে নিয়েছিল। বছরের পর বছর ধরে ভারত এই বন্দরটিকে একটি কৌশলগত সম্পদ হিসেবে গড়ে তুলেছে। পাকিস্তানকে পাশ কাটিয়ে মধ্য এশিয়ার প্রবেশদ্বার এই বন্দর। চীনের হাতে থাকা পাকিস্তানের গোয়াদার বন্দরের বিপরীতে এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল ইরানের চাবাহার বন্দর। ভারত চাবাহার বন্দরে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ করে এই আশায় যে ইরান ভারতের একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে। কিন্তু আজ ইরান ভারতকে তার শত্রুদের সঙ্গে জোটবদ্ধ হতে দেখেছে। ফলে ইরানে ভারতের এই প্রকল্পগুলো এখন হুমকির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইরান সংঘাত পরবর্তী সময়ে চাবাহার বন্দর জিম্মি হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। নয়াদিল্লির কর্মকর্তারা এখন উদ্বেগ প্রকাশ করছেন, ইরানের যে কোনো নতুন নেতৃত্ব প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি পর্যালোচনা করবে।
ভারত এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছে যিনি যুদ্ধের প্রাক্কালে ইসরায়েল সফর করেন এবং মার্কিন ইসরায়েলি বোমায় নিহত ইরানি স্কুল ছাত্রীদের সম্পর্কে একটি শব্দও তিনি উচ্চারণ করেননি। ভারতের নিন্দার ক্ষেত্রেও দ্বৈতনীতি দৃষ্টিকটু। মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় উপসাগরীয় দেশগুলোয় ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে আমিরাতের পাশে থাকার কথা জানান। তিনি নেতানিয়াহুকে ফোন করে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন এবং দ্রুত শত্রুতা বন্ধ করার আহ্বান জানান। আমিরাত ও ইসরায়েলি নেতাদের সাথে কথা বললেও মোদি ইরানের নেতাদের কাছে ফোন করেননি। ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য কোনো উদ্বেগও প্রকাশ করেননি। হামলায় নিহত আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খামেনির জন্য কোনো শব্দ নেই মোদি ও ভারতের পক্ষ থেকে। এই অসামঞ্জস্য কারও নজর এড়ায়নি। 1994 সালে যখন পশ্চিমা বিশ্ব কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব সমর্থন করে, তখন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও তার পররাষ্ট্রমন্ত্রীকে তেহরানে পাঠান। ইরানের প্রেসিডেন্ট ইসলামী সহযোগিতা সংস্থার পদক্ষেপকে বাধা দেন এবং এতে কাশ্মীরকে আন্তর্জাতিকীকরণের পাকিস্তানের শেষ চেষ্টা ব্যর্থ হয়। ভারতের সেই বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ করেন এক কংগ্রেস নেতা। ইরানে আগ্রাসনের পর ভারতের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছিল আন্তর্জাতিক জলসীমায় ইরানের ফ্রিগেট ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্রে যুক্ত থাকা। ভারতের বিশেষ আমন্ত্রণে বঙ্গোপসাগরে একটি নৌমহড়ায় অংশ নিতে এসেছিল জাহাজটি। মহড়া শেষে যখন জাহাজটি ইরানের উদ্দেশ্যে যাত্রা করে, তখন সেই তথ্য ইসরায়েলকে জানিয়ে দেয় ভারত। এই তথ্য ভারতের চিফ অব আর্মি স্টাফ উপেন্দ্র ত্রিবেদী নিজে জানিয়েছেন। এরপর মার্কিন একটি সাবমেরিন থেকে টর্পেডো দিয়ে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়। জাহাজের নাবিকরা যখন পবিত্র রমজানে ইফতারের প্রস্তুতি নিচ্ছিল, সে সময় জাহাজটিতে আঘাত করা হয়। এতে 140 জন নাবিক মারা যান। ইরানের সরকার নিশ্চয়ই এই বিশ্বাসঘাতকতা কখনোই ভুলবে না। মোদি সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উপসাগরে আমাদের জনগণ, তেল বাণিজ্য এবং বৃহত্তর নিরাপত্তা স্বার্থ ঝুঁকির মুখে। এই মুহূর্তে উপসাগরীয় দেশগুলো ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণের শিকার। এ কারণে তারা এসব দেশের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। কিন্তু একটি স্বাধীন দেশে আগ্রাসন চালিয়ে শীর্ষ নেতাদের হত্যার পর নিরাপত্তা পালন করে ভারত স্পষ্টভাবে একটি পক্ষ নিয়েছে। মোদি সরকার ভারতকে উদীয়মান বড় শক্তি হিসেবে তুলে ধরতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। ভারতের মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ভারতই একমাত্র শক্তি যার সামগ্রিক প্রভাব ক্রমাগত প্রসারিত হচ্ছে। তবে আত্মপ্রচার এবং উদীয়মান শক্তির বর্ণনায় বাস্তবতার মধ্যে বড় ব্যবধান রয়েছে। বৃহৎ শক্তিগুলো ঘটনা ঘটায় এবং ভূ রাজনীতি নিয়ন্ত্রণ করে। হামলার আগে তাদের সঙ্গে পরামর্শ করা হয়, তারা সব পক্ষের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু ভারত এই বৈশিষ্ট্যগুলোর কোনোটি ধারণ করে না। উপসাগরীয় অঞ্চলে অবস্থিত ভারতীয় প্রবাসীরা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। বর্তমানে ভারতের জ্বালানি সরবরাহ ঝুঁকিপূর্ণ, সংযোগ প্রকল্পগুলো ঝুঁকির মধ্যে এবং এই মুহূর্তে ভারতের কণ্ঠস্বরের কোনো গুরুত্ব নেই, কারণ সবাই জানে যে ভারত কোন দিকে অবস্থান নিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এই যুদ্ধে যে পক্ষই জয়ী হোক না কেন, ভারত হেরে যাবে। যদি ইরান এবং তার মিত্র চীন, রাশিয়া শক্তিশালী হয়ে ওঠে, তাহলে ভারত নিয়ে নতুন করে ভাবতে হবে তেহরানকে। চীন ইতিমধ্যেই ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। যে কোনো নতুন ইরানি নেতৃত্ব চীনা বিনিয়োগের উপর আরও বেশি নির্ভরশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি জয়ী হয়, তাহলে তারা ভারতের জন্য নয়, বরং তাদের স্বার্থ অনুসারে অঞ্চলটিকে পুনর্গঠন করবে। নয়াদিল্লির ভূমিকা সম্পর্কে ওয়াশিংটন ইতিমধ্যেই তাদের দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছে, আর তা হচ্ছে তাদের কাছে ভারত জুনিয়র অংশীদার মাত্র, এর বেশি কিছু নয়। কোয়াড থেকে I2U2, IMEC সবকিছুতেই ভারত নেতৃত্বের পদে নয়, বরং সহায়ক ভূমিকায় স্থান দেওয়া হয়েছে। ভারতের সাবেক সেনাপ্রধান বেদ মালিক মনে করেন, ভারত প্রকাশ্য কোনো পক্ষ নেয়নি। ভারতের জাতীয় স্বার্থ অবশ্যই যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের সঙ্গে বেশি সম্পর্কিত। সুতরাং তাদের প্রতি ঝোঁক ভারতের স্পষ্ট হয়ে উঠছে। বাস্তবতা হচ্ছে, ভারত কোনো বড় শক্তি নয়, এমনকি মধ্যম শক্তিও নয়। ভারত মধ্যপ্রাচ্যে বর্তমানে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং মোদির নেতৃত্বাধীন ভারত
এটাই অর্জন করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।